হ্যালো এভরিওয়ান। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে বিভিন্ন রাজ্যে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিবাদ মিছিল হচ্ছে, কিন্তু ভারতের গভর্নমেন্ট আয়াতুল্লাহর মৃত্যুতে একটা টুইট, একটা কথাও কিন্তু বলেনি। আপনাদের জানতে ইচ্ছা করে না ইরানের সাথে ভারতের সম্পর্ক, মোদিজির সাথে আলী খামেনির কীরকম সম্পর্ক ছিল? আপনারা কি জানতে চান? আচ্ছা, ভারতবর্ষের মানুষেরও আয়াতুল্লাহ আলী খামেনির জন্য তাদের মনে এতটা জায়গা কিভাবে তৈরি হলো? আপনারা জানলে অবাক হবেন, আয়াতুল্লাহ আলী খামেনির বংশ কিন্তু ভারতবর্ষের উত্তরপ্রদেশ থেকে। আপনারা ঠিক শুনছেন। না না, আমি মন গড়া কথা বলছি না, সম্পূর্ণভাবে পাবলিক ডোমেনে আছে, গুগল থেকে সার্চ করে কিন্তু আমি কথাটা বলছি। আমাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশে তার দাদুর বংশ কিন্তু ছিল, এবং তিনি নিজেও আয়াতুল্লাহ হওয়ার আগে, আয়াতুল্লাহ কিন্তু ওনার নাম না, ওনার নাম হচ্ছে আলী খামেনি। ইরানের সর্বোচ্চ যে পদ, সেই পদটার নাম হচ্ছে আয়াতুল্লাহ। যে সিংহাসনে বসে তাকে আয়াতুল্লাহ বলা হয়। উনি যখন আয়াতুল্লাহ হননি, তার আগে মোটামুটি 1980-র দশকে উনি কিন্তু ভারতবর্ষে কর্ণাটক এবং কাশ্মীরে বিভিন্ন জায়গায় সফর করেছিলেন। ইসলামিক সর্বোচ্চ নেতা হওয়ার জন্য ইসলামিক ধর্মের বিভিন্ন ব্যাপারে কিন্তু তিনি টিপ্পনি করেছেন, কমেন্ট করেছেন, সেটা কাশ্মীরে আর্টিকেল 370 হোক এবং বিভিন্ন জিনিস। এবার আসি গভর্নমেন্টের সাথে তার কেমন সম্পর্ক ছিল সেটা নিয়ে। দেখুন, ইরানের সাথে ভারতের বহু পুরনো সম্পর্ক, সেই মোগলদের সময় থেকে, তারও আগে থেকে বলতে পারেন। যখন ইরানে ইসলামিক ক্রান্তি হয়নি, ঠিক তারও আগে থেকে ভারতবর্ষের সাথে ইরানের কিন্তু সম্পর্ক ছিল। ইসলামিক রেভলিউশন আসার পরেও সেই সম্পর্ক কিন্তু ভাঙেনি। বর্তমানে আমরা তেল কেনাটা কমিয়েছি মার্কিন নিষেধাজ্ঞা বা স্যাংশনের পরে, কিন্তু তারপরেও আমেরিকার বিভিন্ন প্রতিবন্ধতা থাকার পরেও, বিভিন্ন স্যাংশন থাকার পরেও ভারতবর্ষ একটা মজার পন্থা বার করেছিল ইরানের কাছ থেকে তেল কেনার জন্য। একদম সস্তায় পেট্রোল দিত ইরান আমাদের, তার বদলে আমরা ওদেরকে টাকা দিতাম না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টাকা দিতাম, কিন্তু তাদেরকে টাকা নিয়ে ঘরে ফিরতে হতো না, সেই টাকা সে ভারতবর্ষেই খরচা করে যেত। কি খুব মজা লাগছে না? ব্যাপারটা শুনুন তাহলে। যতটা তেল কিনতাম সেই টাকাটা আমরা রুপিজে দিতাম, ডলারে যেহেতু ইরান ব্যবসা বাণিজ্য করতে পারতো না, কারণ আমেরিকা তাদের ওপর স্যাংশন লাগিয়েছিল। কলকাতার যে কোনো একটা ইউকো ব্যাংকের একটা শাখাতে আমাদের গভর্নমেন্ট যতটা পরিমাণ তেল কেনা হতো সেই পরিমাণ অর্থ সেই ব্যাংকে রুপিসে দিয়ে দিত, ইরানকে পেমেন্ট করে দিত ইউকো ব্যাংকের ব্রাঞ্চে। ইরানকে ডাইরেক্ট তো দিতে পারবে না, তো ইউকো ব্যাংকে সেই টাকাটা দিয়ে দিত তেলের দাম। এবার ইরানের গভর্নমেন্ট কী করতো, সেই টাকা থেকে কলকাতাতেই ইরানের যা যা জিনিস দরকার সেখান থেকে কিনে নিয়ে সেই পণ্যটা নিয়ে যেত, ঘরে টাকা নিয়ে যেতে পারতো না। কিন্তু এই অভিনব পদ্ধতিতে জিনিস আদান প্রদানের মাধ্যমে আমরা দুই দেশ কিন্তু ব্যবসা বাণিজ্য করতাম, অনেক সস্তায় পেট্রোল কিন্তু পেতাম ইরানের কাছ থেকে। সৌদি আরবের বিভিন্ন দেশের থেকেও কিন্তু সস্তায় ইরান আমাদের পেট্রোল দিত, এবং আমাদের দেশকে, পাকিস্তানকে বাইপাস করে সেখানে ইরানের মধ্যে দিয়ে আফগানিস্তানে যাওয়ার রাস্তা কিন্তু ইরান আমাদের দিয়েছিল। তাই বিশ্বাস করুন, আলী খামেনির মৃত্যুতে ভারতবর্ষের কিন্তু খুব লাভ নেই গভর্নমেন্টের। ঠিক তার উল্টো দিকে ইসরায়েল আমাদেরকে বহু যুদ্ধ বিমান, বহু অস্ত্র হাতিয়ার, বহু আর্মস সাপ্লাই করে। বিভিন্ন যুদ্ধে আমরা ইসরায়েলের ওপর ডিপেন্ডেন্ট, আমরা অবশ্যই। এবং কার্গিল যুদ্ধে জেতার একমাত্র কারণ তো ইসরায়েল। তো বুঝতেই পারছেন, যাদের দুই দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে সেখানে যে কোনো একজনকে বেছে নেওয়া ভারত সরকারের জন্য খুবই কঠিন। দেশের মাথায় যে থাকে তাকে গোটা দেশবাসীর কথা ভাবতে হয়, তাই তো? যেমন ধরুন, মুসলিম কমিউনিটি শুধুমাত্র এটাই দেখছে যে উনি একজন মুসলিম, উনি একজন ইমাম ছিলেন, তো আমাকে যাই হোক করে ওনাকে সাপোর্ট করতেই হবে, দেশের কথা ভাবছেন না। কিন্তু মোদিজি এতটা স্বার্থপর হলে হবে না, মোদিজিকে সবটাই ভাবতে হবে। তাই তিনি চুপ আছেন, কারণ তিনি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারের গরিমা, সেই চেয়ারের একটা দায়িত্ব আছে। তো সেই জন্য দেশের কথা ভেবে ওনাকে কথা বলতে হবে। হুট করে উনি কোনো একটা দেশকে সাপোর্ট করতে পারেন না। যেইভাবে উনি টুইট করবেন অন্য দেশটা কিন্তু দেখবে। পরবর্তীকালে পাকিস্তানের সাথে যুদ্ধ লাগলে ইসরায়েল কি আমাদের আর্ম সাপ্লাই করবে যদি আমরা আজকে ইসরায়েলের এগেনস্টে যাই?